পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ দ্বিতীয় পর্ব। মেজবউ অবলীলায় বলেছিল, তা একজনকে তো নিতেই হবে। কিন্তু এখন ননদের ভাইয়ের তীব্র প্রশ্নের উত্তরে অবলীলায় যা বলল সেটা অন্য কথা। এখন বলল, কেন, ঘরটা খারাপ কিসের? ভালোই তো, একটা জানালা খুললে পড়শির ভাঙা দেয়াল, আর একটা জানালা খুললে গেরস্তর কল, রসুইখানা, মিটে গেল ল্যাটা। সব দিক দিয়ে নির্ভয়। পরপুরুষের সঙ্গে চোখাচোখির বাসনা থাকলেও তো সে বাসনা মিটবে না। ও, প্রবোধ তীব্র চাপা গলায় বলে, সেই বিষ মনে পুষে আক্রোশ ছেটানো হলো। আচ্ছা মেয়ে মানুষ তো। সুবর্ণ বালিশটা উল্টে পাল্টে ঠিক করতে করতে বলে, কথাতেই আছে, সৎসঙ্গে স্বর্গবাস। বিষপুটুলের সঙ্গ গুণে জমছে বিষ। প্রবোধও পাল্টা জবাব দেয়, আমার মনে বিষ, আর নিজের জিভখানি তো একেবারে বিষের ছুরি। সুবর্ণ শুয়ে পড়ে বলে, তা সেটা যখন বুঝেই ফেলেছ, ছুরি ছোড়ার থেকে সাবধান থাকাই মঙ্গল। বটে, আমি পুরুষ বাচ্চা, আমি শালা সাবধান হতে যাব কোন পরিবারের মুখ আছে বলে? তাহলে হয়েও না। সুবর্ণ অবলীলায় বলে, ছোট লোকের মতন হাড়াই ডুমাই করো রাত দিন। তবু তুমি তোমার জিভ সামলাবে না? হক কথায় সামলাবো না। হঠাৎ একটা কাণ্ড ঘটে। প্রবোধচন্দ্র বীরপুরুষের ভঙ্গিতে উঠে এসে স্ত্রীর মাথার তালের মতো খোপাটা ধরে সজোরে নেড়ে দিয়ে বলে, তোমার আস্পর্ধার মাত্রা বাড়তে বাড়তে বড্ড বেড়ে গেছে দেখছি। গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতে পারি, তা জানো? তুমি আমার চুলের মুঠি ধরলে। সুবর্ণ উঠে বসে। সুবর্ণর ফর্সা ধপধপে গালের উপর বড় বড় কালো চোখ দুটো যেন জ্বলে ওঠে। ভয়ানক কিছু একটা বুঝি বলতে চায় সুবর্ণ। তারপর সহসাই গম্ভীর গলায় বলে, জানবো না কেন, খুব জানি। বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর এটুকু জানবো না? প্রবোধ বোঝে বেগতিক। গৃহপ্রবেশের সুখের দিন রাতটাই মাটি, তাই সহসাই সুর বদলায়। নিতান্ত ঘনিষ্ঠ হয়ে সরে এসে বলে, কেবল রাগ বাড়িয়ে দিয়ে মন্দ কথাগুলো শোনার স্বাদ। এই কটু কথাগুলো তুমি মুখ দিয়ে বের করাও। আমি শালা একদিন হাঁপ গুনছি, কখন রাত আসবে, আর মহারানী মেজাজ দেখিয়ে। না, তুমি বড্ড বেরসিক। সুবর্ণর বয়স 14 বছর, অতএব প্রবোধের জয় হতে দেরি হয় না। কিন্তু সে কি সত্যিই জয়? জয় যদি তো অনেক রাত্রে পরিতৃপ্ত পুরুষটা যখন নাক ডাকিয়ে ঘুমোতে থাকে, ঘরের বাতাস উষ্ণ হয়ে ওঠে কেন? একটা ভয়ঙ্কর আক্ষেপের দীর্ঘশ্বাসে, যে দীর্ঘশ্বাসটা কথা হয়ে উঠলে এরকম দাঁড়ায়। এরা এরকম কেন সারা জীবন এদের নিয়ে কাটাতে হবে আমায়? কিন্তু এটা সুবর্ণলতারই বাড়াবাড়ি বই কি। সাধারণ ঘর সংসারী মানুষ এছাড়া আর কি হয়? সবাই তো এই কথা জানে, মানুষকে খেতে হয়, ঘুমোতে হয়, বংশবৃদ্ধি করতে হয়, এবং সেই কাজগুলো নিশ্চিন্তে সমাধা করবার উপায় হিসেবে টাকা রোজগার করতে হয়। আবার খেটে খুঁটে ক্লান্ত হলে তাসপাশা খেলতে হয়, মাছ ধরতে হয়, বসে বসে রাজনীতি করতে হয়, ছেলে শাসন করতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়, আর বুড়ো হলে তীর্থধর্ম গুরু গোবিন্দ করতে হয়। এরা জানে মাকে ভক্তি করতে হয়, স্ত্রীকে শাসন করতে হয়, এবং সর্ববিষয়ে মেয়ে মানুষ জাতটাকে তাবে রাখতে হয়। শুধু মুক্তকেশীর ছেলেরাই এরকম একথা বললে অন্যায় বলা হবে। অধিকাংশই এরকম। তারতম্য যা, সে কেবল ব্যবহার বিধিতে। সুবর্ণ বৃথায় দুষছে তার শ্বশুরবাড়িকে। অকারণেই ভাবছে, হায়, মন্ত্র হলো। সমস্ত পৃথিবীটা ওলটপালট হয়ে গিয়ে যদি মাঝখানের দিনগুলো মুছে যেত, যদি রাত পোহালিয়ে দেখতে পেত সুবর্ণ, 9 বছরের সুবর্ণ তাদের মুক্তারামবাবুর স্ট্রিটের বাড়ি থেকে স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে। সুবর্ণর মা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে দরজায়। একবার যদি এমন হয়, জীবনে আর কখনো সুবর্ণ তার ঠাকুমার ছায়া মারাবে না। ঠাকুমার কাছে দেশের বাড়িতে একা না গেলে তো মাকে লুকিয়ে মনহুটুক্কারি বিয়ে দিয়ে বসতো না কেউ সুবর্ণর। এতদিনে তাহলে হয়তো পাশের পড়া পড়তো সুবর্ণ। না, মা কখনো তার বিয়ে দিত না তাড়াতাড়ি।
বাবু বললেও না, ঠাকুমাই তার শনি। ঠাকুমা তার সইয়ের মেয়েকে নাতনির শাশুড়ি করে দিয়ে সইয়ের কাছে শুয়ো হলেন। সাথে কি আর ঠাকুমার কাছে যেতে ইচ্ছা করে না সুবর্ণর? মানুষটাকে যেন তার জীবনের শনি মনে হয়। যেদিন বড় দুঃখ হয়, অপমান হয়, রাত দুপুরে এইসব চিন্তায় ছটফট করে সুবর্ণ। আর সমস্ত ছাপিয়ে মায়ের উপর একটা দুরন্ত অভিমানে দীর্ণ হতে থাকে। মা তো দিব্যি চলে গেল। সুবর্ণ মরল কি বাঁচল একবারও ভাবল না। মা যদি কলকাতায় থাকতো, সুবর্ণকে এমন করে এক দৌড়ি হয়ে পড়ে থাকতে হতো। বিয়ে হয়ে এসে মায়ের জন্যে কি কম গঞ্জনা সইতে হয়েছে সুবর্ণকে? তখন মানে বুঝতো না সব কথার। এখন তো বোঝে। বোঝে তো কি, কলঙ্কের থালি মাথায় নিয়ে সুবর্ণর জীবন শুরু। সুবর্ণর সামনেই তো গিন্নিরা বলা বলি করছে, হ্যাঁ গা, ঘরণী গিন্নি, সংসারী, বিয়ের যোগ্যী দুটো বেটা, অমন শিবতুল্য স্বামী, আর মাগে কি না কুলে কালি দিয়ে চলে গেল। মুক্তকেশী বেয়ানের দোষ ঢাকতে যত না হোক নিজের বংশের মান সামলাতেই তাড়াতাড়ি বলতেন, কুলে কালি অবশ্যই নয়, তবে স্বামী পুত্রের মুখে চুনকালি দিয়ে তো বটেই। মেয়েকে স্কুলে দিয়ে হাতই করবেন, এই বাসনায় ছাই পড়ল। শাশুড়ি বেগতিক দেখে নাতনিটাকে নিজের কাছে আনিয়ে দিয়ে ঝটপট বিয়ে দিয়ে ফেলল। এই রাগে গড়গড়িয়ে মানুষ ঠিকরে চলে গেলেন কাশিবাস করতে। কাশিবাস? এই বয়সে কাশিবাস? মহিলারা নাক সিটকুন, অর্থাৎ পুরোপুরি অগ্রাহ্যই করেন কথাটা। এতক্ষণ যে সুবর্ণর মার বয়সের ব্যাখ্যায় তৎপর ছিলেন তা মনে রাখেন না। মুক্তকেশী আবার সামলান, বলেন, কাশিতে যে বাপ বুড়ো আছেন গো মাগির। থাকুক, ঝঙ্কার দিয়েছেন তারা। বলি, স্বামী পরিত্যাগিনী তো বটে, সে মেয়ে মানুষের আর রইল কি? তুমি ভাই মহৎ, তাই আবার ওই বউকে ঘরে তুলেছ, কোন না কোন হাতেও জল খাবে। মুক্তকেশী সদর্পে ঘোষণা করেছেন, জল জল আমি কোনো বেটির হাতেই খাই না, আপন পেটের মেয়েদের হাতেই খাই নাকি? যেদিন থেকে হাত শুধু করেছি, একবেলা সপাক হাবিষ্যি আর একবেলা কাঁচা দুধ গঙ্গা জল, ব্যাস। গরবিনী মুক্তকেশী অতপর আপন কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করতে বসেন। সুবর্ণ হাঁ করে শুনত, হাঁ করেই, কারণ তখনও তো জানত না সুবর্ণ আচমনি খাদ্য মানে কি, অম্বুবাচী কাকে বলে, নিরম্বু উপোসের দিন বছরে কটা। দীর্ঘশ্বাস মর্মরিত ঘর ক্রমশ স্থির হয়ে আসে। সারাদিনের পরিশ্রান্ত মেয়েটার চোখে ঘুম আসে নেমে। সংকুচিত হয়ে ঘুমন্ত মানুষটার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়ে সে। লোকটার ওই পরিতৃপ্ত ঘুমন্ত দেহটার দিকে তাকিয়ে কেমন ঘৃণা আসে, অপবিত্র লাগে লোকটাকে। এই কিছুক্ষণ আগেই যে ওর আদরের দাপটে হিমশিম খেতে হয়েছে তা ভেবে বুকটা কেমন করে ওঠে। কিন্তু কি করবে সুবর্ণ? চারিদিকে কত লোক বিদ্রোহ করে, কি লোক জানাজানি কেলেঙ্কারি করবে? তাছাড়া সব দিনগুলোই তো আজকের মতো নয়, সব দিনেই কিছু আর বিদ্রোহ আসে না। নিজের মধ্যেও কি নেই ভালোবাসার আর ভালোবাসা পাবার বাসনা? কি করবে তবে সে? ওকে ছাড়া আর কাকে? আর ওই মানুষটা ভালোবাসার একটা অর্থ জানে, আদর করবার একটাই পদ্ধতি। নেব না বললে দাঁড়াবে কোথায় সুবর্ণ? মুক্তকেশীর 4 ছেলে, সুবোধ, প্রবোধ, প্রভাস, প্রকাশ। বড় সুবোধ বাপ থাকতেই মানুষ হয়ে গিয়েছিল। বাপই নিজের অফিসে ঢুকিয়ে রেখে গিয়েছিলেন। কালক্রমে সেই মার্চেন্ট অফিসের বড়বাবুর পরবর্তী আসনটিতে এসে পৌঁছেছে সুবোধ। প্রকৃতপক্ষে তার টাকাতেই সংসার চলে। মেজ প্রবোধ এন্ট্রান্স পাশ করে অনেক দিন খেয়ে খেলিয়ে বেরিয়ে এই কিছুদিন হলো এক বন্ধুর সঙ্গে মিলে একটা লোহা লক্করের ব্যবসা ফেঁদেছে। টাকাটা বন্ধুর, খাটুনিটা প্রবোধের। সেজ প্রভাস হচ্ছে বাড়ির মধ্যে সেরা বিদ্বান ছেলে। এফএ পাস করে ফেলে সে ওকালতি পড়বে করছে। আর প্রকাশ গোটা 5-6 ক্লাস পর্যন্ত পড়েই পাড়ার শখের থিয়েটারে স্ত্রী ভূমিকা অভিনয় করছে আর চুলের কেয়ারই করছে। সুবর্ণর বিয়ের সময় সংসারের অবস্থা প্রায় এই ছিল। অনেক দিন পর্যন্ত সুবর্ণ এদের সকলের পুরো নাম জানত না। শুভ, পেব,
পেভা, পেকা এই ছিল মুক্তকেশীর সম্বোধনের ভাষা। ছোট ননদ বিরাজকে ডেকে একদিন ধরে বসল সুবর্ণ। তোমাদের সব নাম কি বলো তো শুনি? মা তো তোমায় রাজু রাজু করেন, রাজবালা বুঝি? শোনো কথা। রাজু অবাক হয়ে বলে, এতদিন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির লোকের নাম জানো না? মেজদা বলেনি? সত্যি বলতে রাজুর মেজদাকে কোনোদিন এ কথা জিজ্ঞেস করেনি সুবর্ণ, মনেও পড়েনি জিজ্ঞেস করতে। এখনই হঠাৎ মনে পড়ল, জিজ্ঞেস করে বসল। কিন্তু সে কথা না ভেঙে সুবর্ণ ঠোঁট উল্টে বলে, তোমাদের মেজদাকে জিজ্ঞেস করতে আমার দায় পড়েছে? তুমি রয়েছো হাতের কাছে, অন্যের খোসামত করতে যাব কেন? বয়সে 3 বছরের ছোট ননদকেও এই তোয়াজটুকু করে নেয় সুবর্ণ। রাজু অবশ্য তাতেই প্রীতই হয়। আঙ্গুল গুনে বলে, বড়দির নাম হচ্ছে সুশীলা, মেজদির নাম হচ্ছে সুবালা, শেষদি হচ্ছে সুরাজ, আমি বিরাজ, আর দাদাদের নাম হচ্ছে। মহৎশাহী গল্প হচ্ছিল ননদ ভাজে। হঠাৎ সমস্ত পরিস্থিতিটাই গেল বদলে। বিরাজ রেগে থরথরিয়ে উঠে গেল সেখান থেকে, এবং তৎক্ষণাৎ মেজ বউয়ের দুঃসাহসিক স্পর্ধার কথা সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। ভাসুর দাওয়ারদের নাম নিয়ে তামাশা করছে সুবর্ণ, ননদের নাম নিয়ে ভেঙিয়েছে। করেছে, সত্যই করেছে সেটা সুবর্ণ। কিন্তু সুবর্ণ কি জানতো একটু কৌতুকে এত দোষ ঘটবে? আর নামের মানে জিজ্ঞেস করলে অপমান করা হয়। সুরাজ শুনে বলে উঠেছিল সে, ওমা, সুরাজ আবার কিরকম নাম? ও নামের মানে কি? একে যদি ভেঙানো বলে তো ভেঙানো। তবে হ্যাঁ, দাবরদের সম্পর্কে বলেছে বটে একটা কথা তামাশা করে। পরপর 4 জনের নাম শুনে হিহি করে হেসে বলে উঠেছে, তা 4 ভাইয়েরই মিল করে নাম রাখলে হতো। বিরাজ ভুরু কুচকে বলেছিল, সুবোধ প্রবোধের সঙ্গে আর মিল কই? সুবর্ণ হেসে কুটি কুটি হয়েছিল। কেন, অবোধ আর নির্বোধ? সঙ্গে সঙ্গে ঠিকরে উঠেছিল বিরাজ। বয়সের থেকে অনেকখানি জোরালো ঝঙ্কার দিয়ে বলেছিল, এত আস্পর্ধা তোমার মেজ বউ? শেষদার ছোটদাকে তুমি নির্বুদ্ধি বলতে সাহস পাও? রোশো, মাকে বলে দিয়ে আসছি। মাকে বলে দেওয়ার নামে অবশ্য সুবর্ণর মুখটা শুকিয়ে গিয়েছিল। ব্যস্ত হয়ে ওর হাত চেপে ধরে বলেছিল, ওমা, তুমি রাগ করছো কেন ভাই? আমি তো ঠাট্টা করেছি। কিন্তু বিরাজ হাত ধরার মান রাখিনি, হাত ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই অবশ্য মুক্তকেশীর আবির্ভাব। চেঁচানো না, ধমকানো না, থমথমে গলায় বললেন, কোন লক্ষ্মী ছাড়া ঘরে মানুষ হয়েছিলে মেজ বৌমা? শিক্ষা সহবত নেই? এদিকে পাকা পাকা কথার জাহাজ বলে পেবা পেকার নাম নিয়ে ধিক দিয়েছ কেন শুনি? সুবর্ণ এবার সাহস সঞ্চয় করে বলে ফেলে, আমি তো ঠাট্টা করেছি। ঠাট্টা? ঠাট্টা করেছ? বলি মেজ বৌমা, ঠাট্টাটা কাকে করেছ? এই শাশুড়ি মাগিকে আর সেই মরা শ্বশুরকে তো? নামকরণ তো ওরা নিজেরা করতে যায়নি, এরা আমরাই করেছি। 7 জন্মে এমন কথা শুনিনি যে পুটকে একটা বউ এসে ঠিকুজি কুলুজি চাইতে বসে, নাম নিয়ে ব্যাখ্যা না করে। পেবা পেকা শুনলে কি বলবে গো? সুবর্ণলতা বলে ফেলে, সবাইকে যদি শুনিয়ে বেড়ান তবে আর কি করব? আমি তো কাউকে শোনাতে যাইনি, ঠাট্টা করে বলেছিলাম। ছোট ঠাকুরজি লাগিয়ে দিতে গেল কেন? বউয়ের মুখ থেকে এমন স্পষ্ট পরিষ্কার ভাষা শোনার অভ্যাস মুক্তকেশীর নেই। বড় বউ উমা শশীর মুখ দিয়ে 7 চড়ে রা বেরোয় না। বোনপো বউ, ভাগ্নে বউ তাও অনেক দেখেছেন। পেটে পেটে বজ্জাতি, হাড় হারামজাদা হলেও মুখে এমন খই ফোটায় না কেউ। আরও থমথমে গলায় বলেন, আমার গর্ভের মেয়ে অমন লাগানো ভাঙানো স্বভাব নয় মেজ বৌমা। ভাইদের ঘেন্না দেওয়া দেখে প্রাণে বড় লেগেছে, তাই বলে ফেলেছে। তোমার চরণেই কোটি কোটি নমস্কার মা। নামের আবার মানে চাই। ধাপের কালে শুনিনি এমন কথা, জানতাম না তো ঘরে আমার এমন বিদ্যাবতী বউ আসবে। তাহলে মানে খুঁজে খুঁজে নাম রাখতাম। আচ্ছা আসুক আজ পেভা, সে তো 2 পাশ করে 3টে পাশের পড়া পড়ছে। শুনছি নাকি ওকালতি পড়বে, তাকেই জিজ্ঞেস করব কোন নামের কি মানে, আর বলবো এত বিদ্যে করেও তোমাদের বিদ্যাবতী বউয়ের কাছে অর্বুদ্ধি নির্বুদ্ধি হলি। সুবর্ণ অভিমানী, কিন্তু সুবর্ণ কথায় খই ফোটায়।
আত্মস্থ থাকতে পারে না। রাগ হলে চাপবার ক্ষমতা নেই সুবর্ণর। তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের উপর বলে বসে, আপনারা বড্ড তিলকে তাল করেন। তুচ্ছ কথা নিয়ে এত হইচই করতে ভালো লাগে? মুক্তকেশী বসে পড়েন। মুক্তকেশী বলেন, রাজু, এক ঘটি জল আন, মাথায় থাবড়াই। সইমা, আমার কত জন্মের শত্রু ছিল গো, এই মেয়ে গছিয়েছ আমায়। বিরাট ছুটে জলের ঘটি নিয়ে আসে। মুক্তকেশী খাবলে খাবলে খানিক মাথায় থাবড়ে বলেন, এই বউ নিয়ে ঘর করা হবে না আমার। দিব্যচক্ষে দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎ। রাজু, দৌড়টা দে, আমি একবার বাদুর বাগান ঘুরে আসি। মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। মাথার মধ্যে আগুন যখন তখনই জ্বলে ওঠে মুক্তকেশীর। একটা মাত্র ছেলেকে স্বামী দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন, আর 3টি মেয়ের বিয়ে দিয়ে গিয়েছেন এই পর্যন্ত। বাকি 3টে ছেলেকে টেনে তুলতে হয়েছে। শেষ মেয়েটার বিয়ের যোগ্যী হয়ে উঠল। এখন তবু 2 ছেলের রোজগার করছে, বড়র মাইনেও বেড়েছে। তখন যে টানাটানিতে চলেছে ঈশ্বর জানেন, আর মুক্তকেশী জানেন। সেই সব কষ্টই আগুনের উপাদান হয়ে মজুত আছে ভেতরে। একটু এদিক ওদিকেই জ্বলে ওঠে সেই আগুন। কিন্তু ঘর সংসারে তো এতদিন এদিক ওদিক ছিল না। যা কিছু বাইরে, ঘরে ছেলেরা জোরহস্ত। বড় বউ তো মাটির ঘট, মেজ বউ এসে ঢোকা পর্যন্ত থেকেই আগুন জ্বলে। আর উঠতে বসতে সেই পরলোকগতার সইমার উদ্দেশ্যে অভিযোগবাণী বর্ষণ করেন। তাও কি পারাচ্ছে? মুখরা মেজ বউ কিনা বলে বসে, মরা মানুষটাকে আর কত গাল দেবেন? সেখানে বসে জিভ কামড়ে কামড়ে নতুন করে মরবে যে। একে তো আমি পৌত্রী হয়ে রাত দিন শাপ দিচ্ছি। তুমি শাপ দিচ্ছ? মুক্তকেশী হঠাৎ থেতিয়ে গিয়েছিলেন। ভুরু কুচকে বলেছিলেন, তুমি শাপ দিচ্ছ কোন দুঃখে? যে দুঃখে আপনি দিচ্ছেন সেই দুঃখে। সুবর্ণ আকাশপানে তাকিয়ে উদাস গলায় বলেছিল, আর এখন দোষ দিই না, অদেষ্ট বলে মেনে নিয়েছি। সুবর্ণর এইসব কথা শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরুষদের কানেও ওঠে। মুক্তকেশী ওঠান, রোজ একবার করে হাত জোর করে সংসার থেকে ছুটি চান। শুনে মুক্তকেশীর বড় ছেলে মাঝে মাঝেই বলে, তোমরাই বা মেজ বৌমাকে অত ঘাটাও কেন বুঝি না? বুঝতেই তো পারো, একটু তেজি প্রকৃতির আছেন উনি। কিন্তু মেজ সেজ ছোট, এই মারে তো এই কাটে করে উঠে। বয়সে বড় দেবরদের সঙ্গে মুখোমুখি কথা কওয়া চলে না, তাই দেবররা একতরফা গর্জন করে। মাকে অপমান ভেবেছেন কি মেজ বউ? মেজদার যেই রাজা দশরথের অবস্থা, তাই পার পেয়ে যাচ্ছেন। আর কেউ হলে অমন পরিবারের মুখ জুতিয়ে ছেড়ে দিত। তেজি প্রকৃতি আছেন উনি বলে তো দাদা তুমি দিব্যে আস্কারা দিলে। বলি, মার অপমানটা গায়ে বাজল না তোমার? সুবোধ সহাস্যে বলে, আহা, এক ফোঁটা মেয়ের কথায় মার আবার অপমান কিসের? গ্রাহ্য করেন কেন? কিন্তু প্রবোধ থাকলে দাদার বদলে ছোট ভাইদের সমর্থন করে। বলে, দিয়ে আসতে হবে একদিন বিদায় করে। বলে, তবে গলাটা একটু নামিয়ে বলে। বউকে নেহাত চটিয়ে রাখলে অসুবিধে আছে। বউ বিগড়লে নিজের স্বভাব চরিত্র ভালো রাখতে পারা যাবে কি? বিগড়ে বসবে কে বলতে পারে? পুরুষ মানুষ তো। বাদুর বাগানে মুক্তকেশীর সমবয়সী মাসতুতো বোন হেমাঙ্গিনীর বাড়ি। মাথা গরম হয়ে উঠলে এখানে চলে আসেন মুক্তকেশী। কারণ হেমার কথাবার্তা প্রাণ জুড়োনো। হেমার কাছে জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু। মুক্তকেশী যদি বলেন, আমার বড় বউটার মতন ভালো মানুষ আর হয় না। হেমা বলেন, আহা, তার বলতে, বউ দেখলে চোখ জুড়োয়। মুক্তকেশী যদি বলেন, আমার বড় বেটার বউয়ের মতন বোকা আর ত্রিভুবনে নেই। হেমা বলেন, তা যা বলেছ, দেখছি তো সব। তুই যাই তাই, ওই বোকাকে নিয়ে ঘর করছিস। তবে মুক্তকেশীর মেজ বউ সম্পর্কে সুরফেরতা করতে হয় না কখনো হেমাকে। সবসময়ই বলা চলে, সত্যি মুক্ত, কি করে যে তুই বউ নিয়ে ঘর করছিস। মুক্তকেশী কপালে করাঘাত করে বলেন, উপায়? পেবর তো শুধু মুখে হুমকি, ভেতরে ভেতরে রূপসী বউয়ের ছিচরণের গোলাম। আমার অবস্থাটি কেমন? সেই যে বলে না, মেয়ে বিয়ে হলাম, জামাইকে দিলাম, বেটা বিয়ে হলাম, বউকে দিলাম, আপনি হলাম বাদী। ইচ্ছে হয় যে দুয়ারে বসে ঠ্যাং ছড়িয়ে কাঁদি। সেই তাই, চোর হয়ে আছি।
সমবয়সী হলেও মুক্ত নাকি 2-4 মাসের ছোট, তাই হেমাঙ্গিনীর বর কাশীনাথ তার সঙ্গে ছোট শালীজনিত কৌতুক পরিহাস করে থাকেন এবং 2 বোনে একত্র হলেই ঠিক এসে জোটেন। ভালো চাকরি করতেন, দিল্লি সিমলায় কাজ ছিল। সম্প্রতি রিটায়ার করে সাবেকি বাড়িতে এসে বসবাস করছেন। হেমাঙ্গিনী অবশ্য স্বামীর সঙ্গে সেই দিল্লি সিমলের সুখাস্বাদন করতে যাননি। বরের সঙ্গে বাসায় যাওয়ার নিন্দের ভয়েই শুধু নয়, নিজের দিকেও জাত যাওয়ার ভয় ছিল প্রবল। ওসব দেশে গেলে যে জাত যাওয়া অনিবার্য, এ কথা হেমাঙ্গিনীর ছেলেবেলা থেকে শোনা। কাশীনাথের গৃহসুখ ছিল শুধু ছুটি ছাটায়। কাশীনাথ হেসে হেসে বলতেন, জাতটা আর বাঁচল কই, এই জাত যাওয়া লোকটার ঘরে এসে তো শুচ্ছ। হেমাঙ্গিনী ভ্রুভঙ্গি করত, যত সব বিটকেল কথা। আমি চলে গেলে গঙ্গা স্নান করো, না শুধু লুকিয়ে একটু গোবর খেয়ে ফেলো। হেমাঙ্গিনী আরও ভুরু কোচকাত। বেশি কথা বলতে জানতো না কখনো, এখনও না। সব কথাই মুক্তকেশীর মাঝে সাঝে কাশীনাথ এসে জোটেন, কাটা ঘায়ে নুনের ছিটের মতো। তুমি চোর হয়ে আছো? বলো কি মুক্ত, তাহলে ডাকাত আবার কেমন দেখতে? হেমাঙ্গিনী বলে ওঠেন, আবার তুমি মস্করা করতে এলে? ও মরছে নিজের জ্বালায়। কাশীনাথ হুকো খেতে খেতে মিটিমিটি হেসে বলেন, লঙ্কাও মরে নিজের জ্বালায়, তার জ্বলুনি ঘোচাবে এমন সাধ্যি মা গঙ্গারও নেই। বলি, হচ্ছে তো, পরের মেয়েদের কুচ্ছ হচ্ছে তো। আশ্চর্যি বুড়ো বুড়ো দুটো গিন্নি, তোমরা আপন আপন দোষ দেখতে পাও না? ওই দুধের মেয়েগুলোর মধ্যে এত দোষ দেখো। মুক্তকেশীর মুখ লাল হয়ে ওঠে, বলেন, বুড়ো মাগিদের দোষ দেখতে জগৎ আছে জামাইবাবু, এই তুমিই তো কত দোষ দেখেছ। তবে ওদেরও শিক্ষে দীক্ষের দরকার, উচ্চ আমরা করি না, হক কথা বলি। এই যেমন তোমাদের ঘরের ছোটটি, তেমনি আমার ঘরের মেজটি, তুল্য মূল্য। ওরা আমাদের দেশ ত্যাগী করতে পারবে। তা বললে কি হবে? হেমাঙ্গিনী অসন্তোষের গলায় বলেন, বুড়ো বয়সে উনি এখন খুদে খুদে বউদের মন রাখা কথা বলতে আরম্ভ করেছেন। মনে করেছেন হাতে রাখি, আমি মরে গেলে বউরা যত্ন আত্তি করবে। মনেও করে না, তা বুঝলে? বাঘিনীর চোখের সামনে আছে, তাই এখন ঠাকুর সেবা। মরি একবার, তখন দেখো, বলবে ভালো আপদ হয়েছে, ঘাড়ে একটা বুড়ো শ্বশুর। কাশীনাথ হেসে ওঠেন, বালাই বালাই, তুমি মরবে আর আমি জিন্দা থেকে সেই দৃশ্য দেখব? ছি, তুমি 2-10 দিন মুক্তর মতন মাথা মুড়িয়ে হাত নাড়া করে স্বাধীনতার সুখটা ভুল করে নাও। বৈধব্যকালটাই তো মেয়ে মানুষের আসল সুখের কাল গো। তাতে যদি আবার বয়সকালটা একটু ভাটিয়ে আসে, কার সাধ্যি হক কথা বলে? জামাইবাবুর যেমন কথা। মুক্তকেশী কোপ প্রকাশ করেন। কাশীনাথ দমেন না, বলেন, হক কথা কও ভাই মুক্ত। ভাইরা ভাই যখন বেঁচে ছিল, এত পা ছিল তোমার, এত স্বাধীনতা? এইরকম হাড় জ্বালানো কথাবার্তা কাশীনাথের, কিন্তু শুনতেই হয়, উপায় কি? হেমা যে তার প্রাণের সখী, হেমার সঙ্গেই যত সলা পরামর্শ, শিষ্যাও বটে। বউদের কিসে জব্দ রাখতে হয় আর ছেলেদের কি করে বসে রাখতে হয় সে বিদ্যা কৌশল মুক্তকেশী শেখান হেমাঙ্গিনীকে। আজ কিন্তু মুক্তকেশী পরামর্শ চান। ওই বেহেড বউকে কি করে দাবে আনি বল দেখি হেমা। হেমাঙ্গিনীরও বোধ করি হঠাৎ গুরুর পোস্ট পেয়ে বুদ্ধি খুলে যায়। গলা নামিয়ে ফিসফিস করে বলেন, দাবে আনা যায় ভাতে মারলে, বরের সোহাগেই তো ধরাখানা সরাখানা। তুমি একটা কোনো কৌশল করে ছেলেকে নিজের কাছে নিয়ে শোবে, দেখো 2 দিনে ঢিঠ হয়ে যাবে। মুক্তকেশীর কৌশলটা মনপুত হয়, কিন্তু সম্ভব হবে মনে হয় না। বলেন, ছোড়া যে তাহলে বুক ফেটে মরবে। বরং উল্টো রে মুক্ত, ডাকিনীদের খপ্পর থেকে 2 দিন সরিয়ে নিলে বাঁচবে। তুই একটা বানানো কথা বল, বল যে স্বপ্ন দেখলাম, তোর সময় খারাপ আসছে, মাতৃমন্তর জপলে আর মায়ের আওতায় থাকলে তবেই রক্ষে, বুঝলে বড় বৌমা? মুক্তকেশী বড় বৌমার কাছে ফিসফিস করেন, এই বাক্যটি ভালো মতো করে বুঝিয়ে তো তোমার মেজজাটিকে। আমি বলতে গেলে মন্দ হব, তবে আমাকে তো আমার ছেলের কল্যাণ অকল্যাণ দেখতে হবে। না,
তখনও সুবর্ণলতার 14 বছর বয়স হয়নি। তখনও তার অন্তরালে একটি প্রাণকন্য আশ্রয় লাভ করেনি। তখনও সুবর্ণরা সেই তাদের পুরনো বাড়িতে ছিল, যে বাড়ির উঠোনে দেওয়াল তুলে তুলে তার জ্যাঠু শ্বশুর খুড়শ্বশুররা নিজ নিজ সীমারেখা নির্দিষ্ট করে নিয়ে বসবাস করতেন এবং শাশুড়ি কুল খাওয়া দাওয়ার পাট চুকলেই এই বাড়িতে বেড়াতে এসে সংসারের সর্বত্র সেনদৃষ্টি ফেলতেন। কিন্তু সকলেই এক দলে নয়। ছোট খুড়শাশুড়ি সেনদৃষ্টি এই নতুন ব্যবস্থার উপর পড়তেই তিনি মুক্তকেশীকে এসে চেপে ধরলেন। হ্যাঁ গো নদী, এ আবার কি আদিক্ষেতা তোমার? ঘরে ডবকা বউ প্রবোধ কেন তোমার আঁচল তলায় শুতে আসে? মুক্তকেশী যদিও দজ্জাল, তবু যা ননদকে কিছুটা মেনে চলেই আসছেন। তাই বেশ করেছি, তাতে তোমার কি? না বলে সংক্ষেপেই বলেন, স্বপন পেয়েছি। স্বপন পেয়েছ? ও মা, স্বপন পাবার বস্তু বিষয় পেলে না তুমি? কি স্বপন পেয়েছ শুনি? মুক্তকেশী আরও সংক্ষেপে বলেন, স্বপন বলা নিষেধ। ছোট বউ ব্যঙ্গের সুরে বলে, জেগে স্বপন দেখলে বলতে নিষেধ হবে বই কি। তবে এও বলে রাখছি নদী, বজ্র আটনি করলেই গেরো ফসকায়। এখন তোমার বউ মনের খেদ চেপে মনে তোমায় অন্যায় বিধান মেনে চলছে, ভবিষ্যতে এর শোধ নেবে তা যেন। বুড়ো তো হতে হবে, ওদের হাতে তো পড়তে হবে। মুক্তকেশী সদর্পে বলেন, কেন? মানুষের হাতে পড়তে যাব কেন? মা গঙ্গা নেই? যতক্ষণ চক্ষু ছরদ থাকবে ততক্ষণ দাপট করে সংসারে থাকব। ক্ষমতা গেলে গঙ্গা গর্ভে ঠাঁই নেব। তবে এ কথাটি বলে রাখি ছোট বউ, যার দুঃখে চোখের নোনা পানি ঝরছে তোমার, সেটি সোজা নয়। খেদেও তো মরে যাচ্ছে। বড় বৌমার কাছে কি বলেছে জানো? শুনে বাঁচলাম, হাড়ে বাতাস লাগলো। কিছুদিন তবু ঘুমিয়ে বাঁচব। মা দুর্গার কাছে বর চাইব, সময় ওর যেন বরাবর খারাপ থাকে। শুনলে? এরপরও করবে খেদ। ওটা তেজ করে বলেছে। ছোট গিন্নি হেসে ফেলে বলেন, দুঃখ জানিয়ে খেলো হবে না, এই আর কি। তা তোমার ছেলের অবস্থা কি? মুক্তকেশীও তেজি। মুক্তকেশী খেলো হবার ভয়ে মটমটিয়ে কথা বলেন। তবু আচমকা মুক্তকেশী একটু অসতর্ক হয়ে যান। বলে ফেলেন, ছেলের কথা আর বলিস নে, কামরূপ কামিক্ষের জন্তু। ছটফটিয়ে মরছেন, সারা রাত্রি ঘুম নেই, এই উঠছে এই জল খাচ্ছে। আমি তেমন মরা হয়ে ঘুমোলে পারলে পালায়। আমিও বাবা তেমনি ঘুঘু, যেই উসখুস করে সাড়া করি। জল খাবি? মশা কামড়াচ্ছে? গরম হচ্ছে? ছোট গিন্নি হেসে ফেলে বলেন, তা মা হয়ে তো কম শাস্তি করছো না তুমি ছেলের। সেই তো হয়েছে জ্বালা, কুলাঙ্গার হয়েছে একটা। আমার শুভ অমন নয়, এই হতভাগার জন্যেই আবার মান খুইয়ে ঘরে পাঠাতে হবে। মানিনি তো গরবে আছেন, শুনলে অবাক হবে। রাজুকে কাছে শুতে বলেছিলাম, নিল না ঘরে, বলে 1 লাখ খিল দিয়ে বেশ শোব। হ্যাঁ বলেছিল সুবর্ণ, 13 বছরের সুবর্ণ। আমার অমন ভূতের ভয় নেই, একলা বেশ শোব, বরং সুখে ঘুমোবো। সারা রাত একজনকে বাতাস করে মরতে হবে না। মুক্তকেশীর গর্ভের কুলাঙ্গার এই অপমানের পরও মান খোয়ায়। আড়ালে আবডালে হাত ধরতে আসে, বলে, তোমার প্রাণীকে 1 ফোঁটা মায়া মমতা নেই মেজ বউ? ফাঁদে ফন্দিতে একবার দেখা করতেও ইচ্ছে হয় না? সুবর্ণ হাত ধরতে না দিয়ে বলে, কেন, দেখছি না নাকি? সর্বদাই তো দেখতে পাচ্ছি। আহা, সে দেখা আবার দেখা। রাতেই না হয় ঘরে আসা বারণ, অন্য সময় একটু দেখা করতে দোষ কি? আমারও তো স্বাদ নেই। ভারী নির্মায়িক তুমি। তোমাদের সবাই তো খুব মায়াবান। আহা, মায়ের একটা কারণ ঘটেছে তাই। আমিও তো তাই বলছি, তুমি হাঁপাচ্ছ। হাঁপাচ্ছি সাধে মেজ বউ? মানুষের কলজে আছে তাই হাঁপাচ্ছি। আমার তবে নেই সেই কলজে। হলো তো? দোহাই তোমার, কাল দুপুরে একটিবার যেন চিলেকোঠার ঘরে দেখা পাই। দুপুরে? আপিস নেই? আপিস পালিয়ে চলে আসতে হবে, উপায় কি? তোমার মাথা খারাপ বলে তো আর আমার খারাপ হয়নি। ও আচ্ছা, তার মানে স্বামীর প্রতি মন নেই, তার মানে মনে অন্য চিন্তা আছে। বেশ, আমিও পুরুষ মানুষ। শুনে বাঁচলাম,
মাঝে মাঝে সন্দেহ হয় কি না। প্রবোধ ক্রুদ্ধ স্বরে বলে, এইটুকু বয়সে এত কথা শিখলে কি করে বলো তো? কি জানি। হঠাৎ দালানে কার ছায়া পড়ে। প্রবোধ তাড়াতাড়ি চলে যেতে যেতে বলে, আচ্ছা আচ্ছা, ঝগড়া থাক, দোহাই তোমার, মনে থাকে কাল দুপুরে চিলেকোঠার ঘরে আপিস পালিয়ে এসে যেন হতাশ না হই। কিন্তু আশা কি পূর্ণ হয়েছিল প্রবোধের? চিলেকোঠার ঘরে এসেছিল সুবর্ণ। হ্যাঁ, এসেছিল সুবর্ণ সেই চিলেকোঠার ঘরে, যখন সংসারের সব পাট চুকিয়ে মুক্তকেশী নিত্য নিয়মে দ্বিপ্রাহরিক পাড়া বেড়ানোয় বেরিয়েছেন। উমা শশী গেছেন ছেলে ঘুম পাড়ানোর ছুতোয় একটু গা গড়িয়ে নিতে। ক্ষুদু আঁশ নিরামিষ দুপ্রস্থের বাসনের পাহাড় নিয়ে উঠোনে বসেছে গুছিয়ে। তখন এই নিরিবিলির অবসরে পা টিপে টিপে সিঁড়িতে এলো সুবর্ণ। আরও পা টিপে টিপে সিঁড়ি উঠতে লাগলো অভিসারের ভঙ্গিতে পায়ের মল খুলে রেখে। কিন্তু পায়ের মল কি একা সুবর্ণই খুলেছিল? তা যেই খুলুক, প্রবোধের সেটা জানার কথা নয়। প্রবোধ তাই প্রতি মুহূর্তে একটি মলের রুনুঝুনুর অপেক্ষায় উৎকর্ণ হয়ে ক্রমশ হতাশ হচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে। গরমে গলগলিয়ে ঘাম ঝরছে, মশার কামড়ে আরও গা ফুলে উঠেছে। নিজের হাতের চড় খেয়ে খেয়ে গায়ে ব্যথা হবার জোগাড়। তবু বেরিয়ে পড়বার উপায় নেই, কারণ আশা ছলনাময়ী। তাছাড়া বেরোবেই বা কোন লজ্জায়? ও যে আজ অফিস পালিয়েছে সেটা তো আর ঢাক পিটিয়ে লোক জানাজানি করবার কথা নয়। অফিস পালানো বলে কথা, প্রায় ছেলেবেলায় স্কুল পালানোর মতোই কাণ্ড করে বসেছে। দাদার সঙ্গে পাশাপাশি বসে ভাত খেয়ে দাদার সঙ্গে একসঙ্গে বেরিয়ে দাদার চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে। ধুলো দেওয়ার সুবিধেও আছে। প্রবোধ যায় ট্রামে, সুবোধ যায় শেয়ারের ঘোড়ার গাড়িতে। মোড়ের মাথায় ছাড়াছাড়ি হয়ই। দাদাকে দেখিয়ে ট্রামে উঠে একটু পরে টুপ করে নেমে আসে গুটি গুটি বাড়ি পানে। এ সময় কারোর সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয় কম, কারণ পাড়া ঝেঁটিয়েই তো সব পুরুষ জাতীয়রা অফিস স্কুলে গেছে। মেয়ে মানুষরা তো আর রাস্তায় বেরোচ্ছে না যে দেখে ফেলবে। তবু যদি কারো বাড়ির ঝি চাকর কি স্বয়ং খুদুর সঙ্গেই দেখা হয়ে যায়, কোন কথাটা বলে মান রক্ষা করবে সেটা তৈরি করেই রেখেছে। বলবে, ওরে বাবারে, পেটের মধ্যেটা এমন মোচড় দিয়ে উঠল, মাঝপথে ফিরে আসতে হলো। না, এর থেকে সভ্য কোনো মিথ্যে কথা বানাতে পারেনি সুবর্ণলতার স্বামী। কিন্তু বিধি তখনও পর্যন্ত তার প্রতি সদয়, তাই কোনো চেনা মুখের সঙ্গে মুখোমুখি হতে হলো না প্রবোধচন্দ্রকে। অবশ্যই সদর দৌড় দিয়েও ঢোকেনি সে। কি জানি, দৈব দুর্বিপাকে যদি আজই মুক্তকেশী এত বেলায় গঙ্গা স্নানে যান। হ্যাঁ, নিত্য গঙ্গা স্নানের পুণ্য অর্জন করে চলেছেন মুক্তকেশী, বিধবা হয়ে পর্যন্ত। বিরাজ তখনও নিতান্ত শিশু। তথাচ মুক্তকেশী বৈধব্য ঘটবার সঙ্গে সঙ্গে বৈধব্যের সর্ববিধ শুচিতা এবং কঠোরতা পালন করে আসছেন। চুল কেটেছেন, হাত শুদ্ধ করেছেন, পান ছেড়েছেন, রাত্রে আচমনিক খাদ্য ছেড়েছেন, ইত্যাদি ইত্যাদি। ছেলেদের অফিস পাঠিয়ে মুক্তকেশী ঘটি গামছা নিয়ে বেরিয়ে পড়েন। সে আন্দাজে বেরিয়ে গেছেন, কিন্তু কে বলতে পারে প্রবোধের ভাগ্যেই আজ। পাশের ওই মেথর আসার গলি দিয়ে ঢুকে পড়লে আর কোনো ভয় নাই। মুক্তকেশী এর ধারে কাছে উকি দেন না কোনো দিন। প্রবোধ, সে তো আড়াই পা বাড়ালেই শুদ্ধ। আড়াই পায়ের কসরত ছেলেবেলা থেকেই অভ্যাস করা আছে মুক্তকেশীর ছেলেদের। অতএব প্রবোধ নিষ্কণ্টকে বাড়ি ঢুকে এদিক ওদিক তাকিয়ে ঝপ করে ছাতের সিঁড়ি ধরেছে। ধরেছে মানেই মরেছে। সেই বেলা 11টা থেকে বেলা 2:30। চিলেকোঠার এই ঘরটাতে কি জমাতে হয় ছাই সংসারের যাবতীয় ওচা মাল। পায়া ভাঙা চৌকি, কল ভাঙা তোরঙ্গ, ডালা ভাঙা হাত বাক্স, এসব ছাড়াও ছেঁড়া মশারি, পুরনো কাঁথা, বাতিল তোষক, ফুটো ঘড়া, কাঁচ ফাটা ছবির ফ্রেম, কি আছে আর কি নেই। ফেলবার নয়, এইসব বস্তুর আর গতি বা কি। অবশ্য ভবিষ্যতে ওদের আবার টেনে টুনে কাজে লাগাবার আশাও আছে কিছু কিছু। যেমন সময় সুবিধে করে ধুনুরি ডেকে ছেঁড়া তোষক ধুনিয়ে একটু নতুন খেরো কিনে তোষক বানিয়ে নেওয়া,
কাঁথাগুলোর ওপর আবার এক প্রস্থ করে কাপড় বসিয়ে গোটা কতক ফোর চালিয়ে নিয়ে কাজ চালানো। বাসনওয়ালা এলে ঘড়াগুলো বদল দেওয়া, আর বাসনওয়ালি এলে ছেঁড়া মশারির বদলে দু একখানা পাথরের খোড়া কি কাঁসার বাটি, নয়তো একটা পেতলের গামলা কি মোটা চিরুনি, আর হাত আয়না কিনে ফেলা। ফাটা ছবির ফ্রেমেরও সদ্গতি হয় বই কি, ভাঙা কাচেরও খদ্দের আছে। ভর দুপুরে বেরোয় তারা কাচ ভাঙা হাঁক পেরে। চোর সামলাতে পাঁচিলের মাথায় ভাঙা কাচ পুঁততে কেনা হয় ওগুলো। মোটা কথা, গেরস্ত বাড়িতে চট করে কিছু ফেলে দেওয়ার কথা ওঠে না। ফেলা ছড়ায় মা লক্ষ্মী বিমুখ হন, এ আর কোন গেরস্তের গিন্নি না জানে। অথচ ওইসব কুদর্শন বস্তুগুলো সময় সাপেক্ষে যাদের সদ্গতি হবে তাদের কিছু আর সর্বদা চোখের সামনে বিছিয়ে রাখা যায় না। তাদের জন্যই চোরকুঠুরি, চিলেকোঠা, চালি, সাঙ্গা। মুক্তকেশীয় গেরস্তর গিন্নির পদ্ধতিতেই চিলেকোঠাটাকে বোঝাই করে রেখেছেন। কোনো একদিন এ ঘরে তার আদরের পুত্র রত্ন পেবো এসে বসে বসে মশার কামড় খাবে আর নিজের গাল নিজে চড়াবে, এ কথা মুক্তকেশীর স্বপ্নের অগোচর। অথচ সেটাই ঘটেছে। আজ এ পর্যন্তই। পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত উপন্যাস সুবর্ণলতা, আজ দ্বিতীয় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।